ओम तव कथामृतं तप्तजीवनं कविभिडीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भुरिदा जनाः। नमश्रीयतिराजाय विवेकानन्दसूरय सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापोहारिणे। আমরা পড়তে বসেছি স্বামী বিবেকানন্দের স্বামী শিষ্য সংবাদ, রচয়িতা শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী, 34 নম্বর বল্লী। এটা নিয়ে শেষ ভাগ 1901 বেলুর মঠে। স্বামীজির আর 1 বছর 2 মাস বাদে শরীর চলে গেছে। জীবনের শেষ প্রান্তে স্বামীজি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন। তিনি খুব দ্রুত বুড়ো হয়ে যাচ্ছেন। গোছা গোছা চুল সাদা হয়ে যাচ্ছে, শরীরে নানা রকমের রোগ ব্যাধি দেখা দিয়েছে, শরীর ভীষণ রকমের কষ্ট পাচ্ছে। কিন্তু তথাপি তিনি মানুষকে নেতৃত্ব দেওয়ার জন্য, মানুষকে নতুন করে জেগে ওঠার জন্য নিরন্তর চেষ্টা করে চলেছেন। তিনি বলেছেন, যতদিন থাকবো, স্থূল শরীরে যতদিন থাকবো ততদিন তো বটেই, সূক্ষ্ম শরীরে আমি নিরন্তর মানুষকে অনুপ্রাণিত করে যাব। স্বামীজি পূর্ববঙ্গ এবং আসাম গিয়েছিলেন। আমার সৌভাগ্য হয়েছিল পূর্ববঙ্গের এখানে, যেখানে স্বামীজি গিয়েছিলেন সেই জায়গাটা দেখার। যেখানে স্বামীজি ডুবেছিলেন অতটা যেতে পারিনি, কারণ দেশের রাজাদের কল্যাণে নদীগুলো আর ভালো নেই। নদীমাতৃক দেশ বাংলাদেশ, কচুরিপানায় ভর্তি। এত কচুরিপানা, এত কচুরিপানা, আমি বুঝতেই পারিনি যে ওটা একটা নদী। এইরকম অবস্থা হয়েছে ব্রহ্মপুত্র নদের। আমরা গিয়ে অনেক কাণ্ড করে সেই কচুরিপানা সরিয়ে সেই জল নিয়ে মাথায় ঠেকিয়েছি। সেই ঘাটটায় দাঁড়িয়েছিলাম, যে ঘাট থেকে স্বামীজি নেমে স্নান করেছিলেন। সেই ঘাটের পাশে অক্ষরানন্দজির কল্যাণে স্বামী বিবেকানন্দ একটি আবক্ষ মূর্তি লাগানো হয়েছে। তারা সবসময় ভয় পায় কোন দিন এগুলো ভাঙা পড়ে। এই অঞ্চলে, এই জায়গায় যাওয়ার আমাদের সৌভাগ্য হয়েছিল। চুপচাপ আমরা 3 সন্ন্যাসী গিয়েছিলাম, ঘাটশিলার অধ্যক্ষ, জামশেদপুর অধ্যক্ষ এবং আমি। আমরা 3 জন চুপ করে দাঁড়িয়ে সেই জায়গাটা, সেই সিঁড়ির কাছটায় দাঁড়িয়েছিলাম। পুরনো সিঁড়ি সরানো হয়েছে, কিন্তু সেই পুরনো স্টাইলটি এখনো আছে। লাল রঙের সেই পুরনো সিঁড়ি, ইঁটি চলা। আগেকার দিনে যেরকম ইটের সিঁড়ি হতো গঙ্গার ঘাটগুলিতে, সেরকমগুলো খুব ডিউরেবল হয় সিঁড়িগুলো। এবং সেইখানে দাঁড়িয়ে আমরা স্বামীজিকে স্মরণ করার চেষ্টা করছিলাম। আমাদের একজন সঙ্গে যিনি ছিলেন, তিনি স্বামীজির স্তব স্তুতি করছিলেন। আমরা জল মাথায় নিয়ে, মুখে নিয়ে আস্তে আস্তে রওনা দিয়েছিলাম। স্বামীজি কয়েকদিন হইল পূর্ববঙ্গ ও আসাম হইতে ফিরিয়া আসিয়াছেন। শরীর অসুস্থ, পা ফুলিয়াছে। শিষ্য আসিয়া মঠের উপরতলায় স্বামীজির কাছে গিয়া প্রণাম করিলেন। শারীরিক অসুস্থতা সত্ত্বেও স্বামীজির সহাস্য বদন ও স্নেহমাখা দৃষ্টি সকল দুঃখ ভুলাইয়া সকলকে আত্মহারা করিয়া দিত। শিষ্য জিজ্ঞাসা করছেন, স্বামীজি কেমন আছেন? স্বামীজি বলছেন, আর বাবা থাকা থেকে কি, দেহ তো দিন দিন অচল হচ্ছে। বাংলাদেশে এসে শরীর ধারণ করতে হয়েছে। শরীরে রোগ লেগেই আছে। এদেশের ফিজিক বা শারীরিক গঠন একেবারেই ভালো নয়। বেশি কাজ করতে গেলেই শরীর বয় না। তবে যে কটা দিন দেহ আছে তোদের জন্য খাটবো, খাটতে খাটতে মরব। স্বামীজির এইটি একটি গুরুত্বপূর্ণ আশীর্বাদ। দেখবেন এই স্বামী শিষ্য সংবাদের একেবারে শেষ প্রান্তে যদি আপনি যান, শেষ নোটিংটা যদি আপনি দেখেন, সেখানেও স্বামীজি এই একই জিনিস বলছেন। স্বামীজি, আমরা সেইখানটায় যাই একবার, আপনারা তাহলে বুঝতে পারবেন। স্বামী শিষ্য সংবাদের একদম শেষ নোটিং, সেটা হচ্ছে জুন সপ্তাহ, শেষ সপ্তাহ, 2য় দিন। স্বামীজি বারবার বলছেন যে ওই তোরা খাটতে খাটতে মরে যা, এইটা আমি দেখব, এই আমার আশীর্বাদ। এই হচ্ছে তার শেষ দেখা। বলছে, শ্রদ্ধাবান হ, বীর্যবান হ, আত্মজ্ঞান লাভ কর, আর পরবিতায় জীবনপাত কর, এই আমার ইচ্ছা ও আশীর্বাদ। এই স্বামীজির এটি শেষ আশীর্বাদ। যেমন মা ঠাকুরুনের শেষ আশীর্বাদ নিয়ে আমরা কথা বলি, এটি নিয়েও চর্চা হওয়া দরকার। শ্রদ্ধাবান হ, বীর্যবান হ, আত্মজ্ঞান লাভ কর, 2টি হলে 3য়টি আসবেই। শ্রদ্ধাবান হওয়া, নিজের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, আত্মশ্রদ্ধাকে জাগ্রত করা। আমার দ্বারা কোনো ছোট কাজ হয় না, আমি বড় কাজ করবার জন্য জন্মেছি, জগৎকে বড় কিছু দেব বলে এসেছি, এই শ্রদ্ধা। নচিকেতার শ্রদ্ধা ছিল। নচিকেতাকে কত রকমের জিনিস অফার করেছিলেন,
কিন্তু তিনি মৃত্যুতীর্ণ জীবনের গল্প শুনতে চেয়েছিলেন স্বয়ং যমরাজের কাছে। বীর জওয়ান শক্তিশালী না হলে, নিজেকে না গুটিয়ে রাখলে, এক জায়গায় না নিয়ে আসতে পারলে কখনোই কোনো কিছু লাভ করা যায় না। আত্মজ্ঞান লাভ কর, আমি কে সেইটি জানাটা খুব জরুরি। আর পরহিতায় জীবনপাত কর, এই আমার ইচ্ছা ও আশীর্বাদ। এটি স্বামীজির ইচ্ছা, স্বামীজির আশীর্বাদ। আমরা যেন আমাদের জীবনের শেষ দিন অবধি অন্যের কল্যাণ এবং অন্যের ভালো করার জন্য নিজেদের উৎসর্গ করে থাকি। স্বামীজি বলছেন যে এদেশের ফিজিক, বাংলাদেশি স্বাস্থ্য, এটি একেবারেই ভালো নয়। বিশেষ করে পেটের রোগ বাংলাদেশিদের মধ্যে, আমাদের বাংলাদেশি মানে শুধুমাত্র পূর্ববঙ্গ নয়, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, সর্বত্র বঙ্গদেশেই পেটের অসুখে ভোগে না এরকম লোক খুঁজে পাওয়া খুব কঠিন। জল হচ্ছে তার আসল মূল কথা। জল খুব খারাপ। গঙ্গা জল পান করি, যে জল আমরা এতদিন পান করি, এখনো যে জল পান করি, সেটা হচ্ছে গঙ্গার মধ্যগতির জল। গঙ্গার মধ্যগতি জল পলিতে পূর্ণ হয়ে গেছে এবং শেষ গতিতে পৌঁছতে চলেছে, এরকম জায়গা থেকে আমরা জল তুলে পান করে থাকি। অত বছর আগে স্বামীজি প্ল্যান কষেছিলেন কেমন করে স্লো স্যান্ড ফিল্টার প্লান্ট বসানো যায়, যেটির উপর ভিত্তি করে এখনকার বেলুড় মঠের যে ওয়াটার ফিল্টার প্লান্টটা বসানো হয়েছে, এটি সবটি স্বামীজির প্ল্যান। স্বামীজির চিঠিতে আঁকা ছিল কোনটির পর কোনটি হবে। স্বামীজি বলছেন যে বেশি কাজ করতে গেলেই শরীর বয় না। স্বামীজির বয়স কত জানেন তো? তখন 39 বছর, একটু কম, 38 বছর। তিনি বলছেন দেহ তো দিন দিন অচল হচ্ছে। কতখানি অচল হয়েছিল এটা শিলংয়ে স্বামীজির শেষ শরীর অবস্থায় যে ছবি তোলা হয়েছিল, সেই ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন। স্বামীজি বারান্দা আর রেলিংয়ের মাঝখানে যে ছোট্ট জায়গা, সেইটুকুতে বসার চেষ্টা করছেন, কিন্তু তিনি যে বিশেষ ভালো করে বসতে পারছেন না সেটা বোঝা যাচ্ছে। চোখ দিয়ে সেই করুণা ঝরে পড়ছে, মলিন হাসিতে কৃপা ঝরে পড়ছে, কিন্তু স্বামীজি ভীষণ রকমের অসুস্থ, সেইটি কিন্তু ওখানে খুব পরিষ্কার করে বোঝা যাচ্ছে। শিষ্য বলছেন, আপনি এখন কিছুদিন কাজকর্ম ছাড়িয়া স্থির হইয়া থাকুন, তাহা হইলেই শরীর সারিবে। এ দেহের রক্ষায় জগতের মঙ্গল। স্বামীজি বলছেন, বসে থাকবার জোর কি আছে বাবা? এই যে ঠাকুর যাকে কালী কালী বলে ডাকতেন, ঠাকুরের দেহ রাখবার 2-3 আগে সেইটি এই শরীরে ঢুকিয়ে গেছেন। সেইটি আমাকে এদিক ওদিক করিয়ে নিয়ে বেড়ায়, স্থির হয়ে থাকতে দেয় না, নিজের সুখের দিকে তাকাতে দেয় না। কালী অর্থাৎ সেই তার চালিকা শক্তি, আমাদের জগৎকে চালিত করে যে শক্তি, সেই চালিকা শক্তি, সেইটি শ্রীরামকৃষ্ণ শরীর থেকে সেই আমাদের শুভ শক্তি সেটিকে জাগ্রত করেছে। এটা শুধুমাত্র স্বামী বিবেকানন্দের মধ্যে ছিল তা নয়, কিন্তু এটা আমার আপনার সকলের মধ্যে আছে। আমরা সেই শক্তিকে জাগ্রত করি না, আমরা সেই শক্তিকে চালিত করি না, সেই কারণেই আমাদের দ্বারা সম্ভব হয় না। আমরা অনেক সময় খুব শক্তিশালী জীবনযাপন করতে পারি, কিন্তু আমরা একটা খুব নিম্নমানের জীবনযাপন করেই সন্তুষ্ট থাকি। তাই স্বামীজি বলছেন, বসে থাকবার জো আছে। এই যে ঠাকুর যাকে কালী কালী বলে ডাকতেন, ঠাকুরের দেহ রাখবার 2-3 দিন আগে সেইটাই শরীরে ঢুকিয়ে গেছেন। চিন্তাহরণ মহারাজ আপনারা অনেকেই শুনেছেন। আজকে আমরা আলোচনা করছিলাম রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার নিয়ে। এই রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের প্রতিষ্ঠাতা হলেন চিন্তাহরণ মহারাজ, স্বামী নিত্যস্বরূপানন্দজি শ্রী শ্রীমায়ের শিষ্য ছিলেন, এবং তিনি একটি কেন্দ্র তৈরি করতে চেয়েছিলেন যেখানে সব ভাষাভাষী, সব ধর্মের মানুষ, সব কালচারের মানুষ, সব কৃষ্টির মানুষ এসে নিজেদের আপন বোধ করবে। শ্রীরামকৃষ্ণের যে স্বরূপ, সেটি তিনি তার ওই কাজের ভেতর দিয়ে প্রকাশ করতে চেয়েছিলেন। তার জীবৎকালে ইনস্টিটিউট অফ কালচার তৈরি হয়েছিল। তিনি প্রত্যেকটি জিনিসকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেন। অনেকে মনে করতেন এত বাছবিচার, এত খোঁটাখুটির কি আছে। আমি শুনেছি চিলড্রেন্স লাইব্রেরি প্রথমে রসা রোডে ছিল, সেখান থেকে যখন এটি গোল পার্কে ট্রান্সফার হলো, রসা রোডের গল্প শুনেছি এক ভদ্রলোকের কাছে। তখন তার অনেক বয়স হয়ে গেছে, তার পুত্র কন্যা দুজনেই এই দেশে থাকেন না, অথচ তার কন্যার জন্য, বড় কন্যাকে কেন্দ্র করে চিলড্রেন্স লাইব্রেরি শুরু হয়েছিল। উনি চিন্তাহরণ মাস তাদের বাড়িতে গিয়েছিলেন, গিয়ে তার মেয়ে কতটা লম্বা, বসলে কতটা উঁচুতে থাকে এবং তার পা মেঝেতে থাকে কিনা,
এই সমস্ত দেখে মাপ নিয়ে গিয়েছিলেন। শুধু একটি কন্যা নয়, এরকম অনেকের মাপ নিয়েছিলেন। কি রং তাদের পছন্দ। আপনারা যদি চিলড্রেন্স লাইব্রেরি যান গোল পার্কে, তাহলে গিয়ে দেখলেই বুঝতে পারবেন যে পুরনো যে অংশটা আছে সেটা যদি দেখেন, দেখলেই বুঝতে পারবেন। একদিকে ব্ল্যাকবোর্ড আছে, সেখানে নানা রকমের চক আছে, ছেলেপুলেরা এসে নিজেদের মতো আঁকাআঁকি করছে। একদিকে একটা সফট বোর্ড আছে, ছেলে বাড়ি থেকে কিছু একটা লিখে নিয়ে এসে সেখানে পোস্ট করে দিচ্ছে, সবাই এসে তাকে দেখতে পাচ্ছে। এছাড়া প্রত্যেক মাসে ছেলেপুলেরা নিজেরা এক একটি জিনিস করবে। রবীন্দ্রনাথের জন্ম মাসে রবীন্দ্রনাথের ওপর অনুষ্ঠান, নজরুলের জন্ম মাসে নজরুল, সুকুমার রায়, তারপরে দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ সেন, সুভাষচন্দ্র বসু, বড় বড় মহাত্মাদের জীবনী নিয়ে এইভাবে। সবচেয়ে মজার কথা হলো সেই সভায় কোনো বড় কেউ থাকে না। সবাই যারা স্টেজে থাকে, সভানেত্রী বা সভাপতি দুজনেই ওদের মতোই ছোট ছেলে। আর কোনো বড়রা যারা ওদের গান টান শেখায় তারাও কেউ স্টেজে থাকে না, সবাই স্টেজের অন্তরালে। যা কিছু নড়াচড়া, যা কিছু ভুলভাল, সব সেই ছেলেপুলেদের জন্য। ছোটদের জগৎকে একটা বিরাটের জগতের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। সেই ছোটরা আমাদের সময় যারা ছোটরা ছিল, আজকে তারা খুব বিখ্যাত মানুষ হয়েছেন, কারুর সঙ্গে এখনো আমার সম্পর্ক আছে। কিন্তু আমি সবসময় ভাবি চিন্তাহরণ মাঝের কথা, কত গভীরভাবে ভেবেছেন। তাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, এই যে বাড়িগুলো করেছিলেন, আপনার তো কাজে শেষ হচ্ছে না। তিনি বললেন, আমি কিছু করব বলে ভাবিনি, আমি এটা মনে হয়েছিল এইটা না করলেই নয়, এই যে এটা না করলেই নয়, এই করতে 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 একটা একটা করে তৈরি হয়েছে। ইনস্টিটিউট অফ কালচারের একতলা, দোতলা, তিনতলার যে বাড়ি দেখবেন, এটি চিন্তাহরণ মাঝে 4তলা অবধি চিন্তাহরণ মাঝে সময় করা হয়েছে। তার দেখবেন কোনো অংশ এতটুকু ভাঙতে হয়নি কখনো, ছোট বড় কিচ্ছু করতে হয়নি। এত গভীরভাবে এই যে প্রত্যেকটি কাজ যেটা করছেন সেটা যেন পূজা জ্ঞানে করেছিলেন। স্বামীজি বলছেন না, পরহিতায়, আগামী দিনের ছেলেপুলেরা আসবে, এখানে এসে নানা রকমের ভাষা শিখবে, তার জন্য চিন্তাহরণ মাঝ ক্রিয়েট করেছিলেন স্কুল অফ ল্যাঙ্গুয়েজেসে। চিন্তাহরণ মাঝের পর অনেক বিখ্যাত মানুষজন এসেছেন এখানে। স্বামী রঙ্গনাথানন্দজি এসছেন, স্বামী লোকেশ্বরজি এসছেন, কিন্তু চিন্তাহরণ মাঝ এখনো সবার হৃদয়ের মধ্যে বসে আছেন, তার সৃষ্টির মধ্যে বসে আছেন। এটার কারণ হচ্ছে পরহিতায় তারই জীবনপাত করা। যে কটি দিন আছে, দেহ আছে, তোদের জন্য খাটব। কত ছেলে এসে অনুপ্রেরণা পেয়েছে, কত ছেলে এসে জ্ঞান লাভ করেছে, পড়াশোনা করেছে। এক অদ্ভুত জায়গা। শিষ্য বলছেন, আপনি এখন কিছুদিন কাজকর্ম ছেড়ে স্থির। আমাদের এটা যেমন সাধারণ ভাবনা, কাজকর্ম থেকে ছেড়ে এলে যেন তিনি সুস্থ হয়ে যাবেন, তা কিন্তু নয়। এই মন কখনো থেমে থাকে না, মন নিরন্তর এগিয়ে চলে। শক্তি প্রবেশের কথাটি কি রূপক ছালে বলছেন? স্বামীজি বলছেন, না রে, ঠাকুরের দেহ যাবার 3-4 দিন আগে তিনি আমাকে একাকী একদিন ডাকলেন, আর সামনে বসিয়ে আমার দিকে একদৃষ্টে চেয়ে সমাধিস্থ হয়ে পড়লেন। আমি তখন ঠিক অনুভব করলুম তার শরীর থেকে একটি সূক্ষ্ম তেজ, ইলেকট্রিক শক, তড়িৎ কম্পনের মতো আমার শরীরে ঢুকছে। ক্রমে ক্রমে আমিও বাহ্য জ্ঞান হারিয়ে আড়ষ্ট হয়ে গেলুম। কতক্ষণ এরুম ছিলুম আমার কিছু মনে পড়ে না। যখন বাহ্য চেতনা হলো, দেখি ঠাকুর কাঁদছেন। জিজ্ঞাসা করে ঠাকুর সস্নেহে বললেন, আর যথা সর্বস্ব তোকে দিয়ে ফকির হলুম, তুই এই শক্তিতে জগতের অনেক কাজ করে তবে ফিরে যাবি। আমার বোধ হয় এই শক্তি আমাকে এই কাজে সে কাজে কেবল ঘোরায়, বসে থাকবার জোর নেই, বসে থাকবার জন্য আমার এ দেহ নয়। শিষ্য অবাক হইয়া শুনিতে শুনিতে ভাবিতে লাগিল, এই সকল কথা সাধারণ লোকে কিভাবে বুঝিবে কে জানে। এই হচ্ছে কথা। স্বামীজি তার জীবনের অনুভবের কথা বলছেন। ঠাকুর তাকে স্পর্শ করে তার ভেতরে শক্তি সঞ্চার করে দিয়েছিলেন। তিনি বলছেন, কিচ্ছু রাখেননি তার নিজের জন্য, এই হচ্ছে নিজেকে উজাড় করে দেওয়া। আমার যথা সর্বস্ব তোকে দিয়ে ফকির হয়ে গেলুম। ফকিরের কাছে কিচ্ছু থাকে না, তার সব চলে যায়। সেই রকমই স্বামীজিও তার যথা সর্বস্ব উজাড় করে দিয়েছেন, এবং সেই দিয়ে তিনি নিজেকে উজাড় করে দিয়ে তিনি আমাদের যেন তৈরি করে দিয়ে গেছেন।
তুই এই শক্তিতে জগতের অনেক কাজ করে তবে ফিরে যাবি। এই ফিরে যাওয়াটা আমাদের নিশ্চিত, কিন্তু এমনি এমনি যাওয়া চলবে না, আমাদের তার কাজ করতে হবে। ফিরে যাওয়াটা আমাদের সবার নিশ্চিত, ফুল স্টপটা আমাদের সবার পড়বে, এ নিয়ে কোনো কথা হবে না, এটা হবেই আমাদের জীবনে। কিন্তু যেন একটা মিনিংফুল লাইফ লিড করা যায়। আপনাদের অনেককেই বলেছিলাম একটি ঘটনার কথা। কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুরের বিছানা পরিষ্কার করছি, অনেক টুকরো 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 কাগজ পাওয়া গেল। কোনোটাতে লেখা চাকরি হচ্ছে না, কোনোটাতে লেখা প্রেম ঠিক মতো হচ্ছে না, কোনোটাতে লেখা মেয়ের বিয়ে হচ্ছে না। একটি জিনিসে লেখা, তিনি লিখেছেন যে জীবনটা কিরকম মিনিংলেস হয়ে গেছে। কল্পতরুর কাছে প্রার্থনা আমার জীবনটা যেন একটু মিনিংফুল হয়। এই যে মিনিংফুল, কাজ করে যাওয়ার অর্থ আর কোনো কিছু না। সে তো বাসন মাজি, ঘর ঝাড় দেবে, অফিসে রোজ যা করি সে তো কাজই, তাছাড়া তার অন্য কোনো কিছুই নয়। কিন্তু সেটা যেন একটু মিনিংফুল হয়, পরহিতায়, অন্যের জন্য হয়, নিজের জন্য বাঁচা নয়, অন্যের জন্য যেন বাঁচতে পারি। এবং এই অন্যের জন্য যখন বাঁচছি তখন যেন নিজেকে উজাড় করে দিতে পারি। নিজের জন্য খানিকটা রেখে ওরকম নয়, নিজের জন্য কিছু রেখে। মায়েরা দেখবেন সকালবেলা আপনি চিংড়ি মাছের মালাইকারি খেয়ে গেছেন, বিকেলবেলা ফিরে এসে আবার এক বাটি চিংড়ি মাছের মালাইকারি পেলেন। আপনি জিজ্ঞেস করেন মাকে, কোথায় ছিল চিংড়ি মাছের মালাইকারি? মা বললেন ওই একটু ছিল। ওই একটু ছিল না, নিজেরটা, নিজের ভাগটা উজাড় করে দিয়েছেন, নিজে খাননি। এই যে মায়েদের দেওয়া, এইটি হচ্ছে উজাড় করে দেওয়া, নিজেকে উজাড় করে সমস্ত কিছু। ওই যেরকম যখন এক টিন থেকে আরেক পাত্র থেকে আরেক পাত্রে ময়দা ঢালেন, ময়দা কি কিছু রেখে দেওয়া যায়? টুকে 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 সমস্ত ফাঁকা করে দিতে হয়। ঠিক ওই রকমভাবে আমরা যখন নিজেদের উজাড় করে অন্যের জন্য অর্পণ করি তখনই ঠিক ঠিক মতো কাজ হয়। লোকে ভাবলে কি হবে, তাই তিনি প্রসঙ্গ ঘোরাতে চাইলেন। অনন্তর ভিন্ন প্রসঙ্গ উত্থাপন করিয়া বলিলেন, মহাশয়, আমাদের বাঙাল দেশ পূর্ববঙ্গ আপনার কেমন লাগিল? স্বামীজি বলছেন, দেশ কিছু মন্দ নয়, মাঠে দেখলুম খুব শশা ফলেছে, আবহাওয়া মন্দ নয়, পাহাড়ের দিকে দৃশ্য অতি মনোহর, ব্রহ্মপুত্র ভ্যালি উপত্যকার শোভা অতুলনীয়। আমাদের এদিকে চেয়ে লোকগুলো খুব কিছু মজবুত ও কর্মঠ, তবে কারণ বোধ হয় মাছ মাংসটা খুব খায়, যা করে খুব ঘুঁয়ে করে। খাওয়া দাওয়াতে খুব তেল চর্বি দেয়, ওটা ভালো নয়, তেল চর্বি বেশি গেলে শরীরে মেদ জন্মায়। স্বামীজি বলছেন এই দুটো জিনিসই বাঙালদের ভেতরে আছে, বাঙালরা দয়া করে রাগ করবেন না। বলছেন এই দুটো জিনিসই তাদের ভেতরে আছে, খুব গোঁয়ের সঙ্গে তারা কাজ করে। বাঙালদের খুব গোঁ আছে। বুদ্ধেশানজি মজা করে বলতেন, ওই বাঙালে গোঁ, বাঙালে গোঁতে সব হয়ে যায়। কিন্তু এই যে গোঁটা মহারাজ যেটা খুব অ্যাপ্রিসিয়েট করতেন, বললেন এই গোঁটা আছে বলে, লেগে থাকার ক্ষমতাটা আছে বলে তারা খুব নিজেদের জীবনে অগ্রসর হয়। যারা সাধন ভজন করেন তাদের ভেতরে যারা বাঙাল, মহারাজ তাদেরকে খুব অ্যাপ্রিসিয়েট করতেন, কারণ এরা খুব মন দিয়ে ভগবানকে ডাকে। আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই এই 2-4 দিন ডাকার পরে আর কিছু হচ্ছে না দেখে আমরা ছেড়ে দিই। বাঙালরা কিন্তু ওরকম নয়। সেই কথাটি বলছেন যে ফল সবজি হচ্ছে, আবহাওয়া কিছু মন্দ নয়, পাহাড়ের দৃশ্য অত্যন্ত মনোহর, দামোদর ভ্যালি, ব্রহ্মপুত্র ভ্যালির উপত্যকার শোভা অতুলনীয়। এদিকের চেয়ে লোকগুলো ওদিকের লোকেরা মজবুত ও কর্মঠ, তার কারণ বোধ হয় মাছ মাংসটা খুব খায়, আর যা করে খুব গোঁয়ে করে, খুব জেদের সঙ্গে, করেই ছাড়বো, করতেই হবে, শেষ থেকে ছাড়বো, এটি হচ্ছে কথা। বাঙালদের এই শেষ থেকে ছাড়ার গল্প অনেক দেখেছি, নিজের চোখে দেখেছি। ও দেশ থেকে আসাটা আমি তাদের দেখিনি। 71 সালে তারা যখন এক দেশ থেকে আরেক দেশে এসেছেন তখনটা দেখিনি, কিন্তু তারপরের অংশটা বলতে পারেন যখন থেকে জ্ঞান হয়েছে, 76-77 সাল থেকে এইসব মানুষজনদের খুব কাছ থেকে দেখার চেষ্টা করেছি। কি অদ্ভুত পরিশ্রম করতেন, কি প্রচণ্ড পরিশ্রম করতে পারেন এক একজনে শুধু লক্ষ্যে স্থির থাকার জন্য। আমি দেখেছি একমাত্র 2টি জায়গার মানুষজনদের সেরকম দেখেছি, আপনাদের পূর্ববঙ্গের প্রায় সর্বত্র, আর আমাদের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের মানুষদের দেখেছি। অসম্ভব কর্মঠ, অসম্ভব যেটা করতে চায় সেটা করেই ছাড়বে।
এবং তার এতটুকু সেইখান নিয়ে তাদের কোনো ভয় নেই। শিষ্য এবার জিজ্ঞেস করছেন, ধর্মভাব কেমন দেখলেন? স্বামীজি বললেন, ধর্মভাব সম্বন্ধে দেখলুম দেশের লোকগুলি বড় কনজারভেটিভ, রক্ষণশীল, উদারভাবে ধর্ম করতে গিয়ে আবার অনেকে ফ্যানাটিক, ধর্মোন্মাদ হয়ে পড়েছে। ঢাকার মোহিনীবাবুর বাড়িতে একদিন একটি ছেলে একখানি কার ফটো বা প্রতিকৃতি এনে আমায় দেখালো এবং বললে, মহাশয় বলুন ইনি কে, অবতার কিনা? আমি তাকে অনেক বুঝিয়ে বললুম, তা বাবা আমি কি জানি। 3-4 বার বললেও সে লোকটি দেখলুম কিছুতেই তার জেদ ছাড়ে না। অবশেষে আমাকে বাধ্য হয়ে বলতে হলো, বাবা এখন থেকে ভালো করে খেয়েও দেও, তাহলে মস্তিষ্কের বিকাশ হবে। পুষ্টিকর খাদ্যাভাবে তোমার মাথা যে শুকিয়ে গেছে, এ কথা শুনে ছেলেটির অসন্তোষ হয়ে গেল। হয়ে থাকবে, তা কি করব বাবা, ছেলেদের এরূপ না বললে তারা যে ক্রমে পাগল হয়ে দাঁড়াবে। এই ফ্যানাটিক ভাবটা ভয়ঙ্কর, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। বাংলাদেশে যারা আছেন এখন বেশিরভাগই কনভার্টেড মুসলিম, কিন্তু তাদের ভেতরে যে জিনিসটি তাদেরকে শেষ করে দিচ্ছে, আজকে একটি দেশের একটি আইনে একটি রায় বেরিয়েছে, আপনারা যারা রেডিও টিভি দেখেন তারা নিশ্চয়ই অবশ্যই দেখেছেন, সে একটা ফ্যানেটিক ভাব। এবং সেই মৃত্যুদণ্ড প্রকাশিত হওয়ার পরে মানুষের সেই যে উচ্ছ্বাস, মানুষের সেই যে উদ্দীপনা, সেটা খুব ভয়ানক, দেখে একটু ভালো লাগছে না। কিন্তু এই ফ্যানেটিক ভাবটা তাদের ভেতরে আছে। ধর্মভাব সম্বন্ধে তারা খুব রিজার্ভ, নিজের বাইরে অন্য কোনো রকম কোনো কিছু অ্যাকসেপ্টেন্স তাদের নেই। তারা মনে করেন তাদের নিজের ভাবটাই সর্বস্ব ভাব। তারা ওই রকম জায়গায় জায়গায় অবতার তাদের মধ্যে প্রকাশিত হয়। শিষ্য বলছেন, আমাদের পূর্ব বাংলার লোক আজকাল অনেক অবতারের অভ্যুদয় হইতেছে। স্বামীজি বললেন, গুরুকে লোকে অবতার বলতে পারে, যা ইচ্ছা তাই বলে ধারণা করবার চেষ্টা করতে পারে, কিন্তু ভগবানের অবতার যখন তখন যেখানে সেখানে হয় না। এক ঢাকাতেই শুনলাম 3-4টি অবতার হয়েছে। এই অবতার এই বিভিন্ন রকমের আমাদের মানসিক দুর্বলতা নিয়ে এসব জিনিসপত্র তৈরি হয়েছে। স্বামীজি যে বলছেন গুরুকে অবতার, অবশ্যই অবতার। তার কারণ হচ্ছে গুরু সেই ঈশ্বরের প্রকাশক মূর্তি। আমাদের যখন আমরা পুজো করে থাকি, 2টি মূর্তিতে পুজো হয়। একটি হচ্ছে বেদির ওপর যে মূর্তিটি, সেটি হচ্ছে নিত্য মূর্তি, আর তার উৎসব মূর্তি হচ্ছে হয় বানেশ্বর শিব, আর নাহলে বিভিন্ন মন্দিরে দেখেছি প্রতিরূপ মূর্তি। আমাদের ইয়েতে দেখলাম, কন্যাকুমারিকাতে দেখলাম, সেখানেও একটি প্রতিরূপ মূর্তি। যদিও দেবীকে স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, কিন্তু পূজা অর্চনা যা কিছু হচ্ছে ঠিক যেরকম দেবীর মূর্তিটি আছে সেই রকমই অষ্টধাতুর একটি মূর্তির ওপর রেখে পুজো হচ্ছে, এবং সেইখানে তার উপরই সমস্ত পূজা অর্চনা যাবতীয় কিছু হচ্ছে। ঠিক সেই রকম ভগবান তো আমাদের কাছে ওরকমভাবে আসতে পারেন না, তাই তিনি একটি মাধ্যম খোঁজেন, যে মাধ্যমের মধ্যে দিয়ে, যার মাধ্যমের মধ্যে দিয়ে ভগবান আমাদের ভেতরে প্রকাশিত হন, ভগবান আমাদের ভেতরে নিজেকে মেলে ধরেন, তাকে অবশ্যই আমরা অবতার বলতে পারি। কিন্তু যে ভিন্ন আর অন্যান্য অবতার বলার কোনো মানে হয় না। স্বামীজি বলছেন, এক ঢাকাতেই শুনলাম যে 3-4টি অবতার এসে দাঁড়িয়েছেন। কয়েক বছর আগে একজন অবতার এসেছিলেন এখানে, কল্কির অবতার। তা তিনি যখন মারা গেলেন, তার যখন শরীর মহাপ্রয়াণ হলো, দীর্ঘদিন ধরে তার শিষ্যরা দাবি করতে থাকলেন আজই তার পুনরুত্থান হবে। প্রথমে যিশুর মতো 3 দিন বাদে পুনরুত্থান হবে, তারপরে 1 সপ্তাহ, তারপরে একটু বেশি হওয়ায় পশ্চিমবঙ্গ সরকার, তখন রুচপাল সিং ওই অঞ্চলের এসপি ছিলেন, তিনি একটি বিরাট পুলিশ বাহিনী নিয়ে গিয়ে সেই শরীরটিকে বার করে নিয়ে এসে দাহ করার ব্যবস্থা করে দিলেন। যখন কাগজে পরের দিন ছবি দেওয়া হয়েছিল, সেই যাকে তারা অবতার বলে দাবি করতেন, বিশাল বড় চেহারা, সেটি এই কদিনের ভেতরে শুকিয়ে একবারে বিচ্ছিরি একটা ছোট্ট মূর্তিতে রূপান্তরিত হয়েছে। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ তার কথা উল্লেখ করে বলতেন, মহারাজের কাছে একটা ছোট্ট ওই মাছি মারার একটা হাতল মতো ছিল, খানিকটা একটা ব্যাডমিন্টনের ব্যাটের মতো, কিন্তু তাতে ইলেকট্রিফিকেশন কিছু ছিল না। মহারাজের গায়ে পড়লে মহারাজ সেইটি মেরে মেরে তাড়িয়ে দিতেন। মহারাজ একদিন মজা করে বলছেন,
সেই অবতারের কথা বলছেন, অমুকে কতদিনের পচা মরা, তার গায়ে দেখো একটি মাছি বসে না, আর আমি জ্যান্ত জীবন্ত লোক, আমার চতুর্দিকে মাছি, মাথায় মাছি বসছে, গায়ে মাছি বসছে, পায়ে মাছি বসছে, সর্বত্র। এইটা হচ্ছে সমস্যা। এই যখন আমরা এই ভাবতে পারি, কিন্তু ভগবানের অবতার, না না, এটি ভাবার কথা যায় না। শিষ্য এবার প্রশ্ন করছেন, ওদেশের মেয়েদের কেমন দেখলেন? স্বামীজি বললেন, মেয়েরা সর্বত্রই প্রায় একরূপ। বৈষ্ণব ভাবটা ঢাকায় বেশি দেখলাম। হরস্ত্রীকে খুব ইন্টেলিজেন্ট বলে বোধ হলো। সে খুব যত্ন করে আমায় রেঁধে খাবার পাঠিয়ে দিত। এইটা হচ্ছে কথা। মায়েদের প্রতি, মায়েরা সব কালে সব যুগে একই রকম থাকে। আমার মনে হয়েছে আমাদের ড্যানিয়াল মহারাজ ছিলেন আমাদের সঙ্গে ট্রেনিং সেন্টারে 1 বছরের জুনিয়র। তিনি যখন একদিন এই মন্দিরে কাজ করে ফিরছেন, তার সাথে আমার গর্ভধারিণী মায়ের পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। তিনি কথা টথা বলে চলে গেলেন। এর কিছুদিন বাদে ওর গর্ভধারিণী মা এসে পৌঁছলেন। আমরা বললাম, ড্যানিয়েল, তুমি তোমার মায়ের সঙ্গে আমাদের আলাপ করিয়ে দেবে না? তখন সে বলতে থাকলো, মাই মাদার ইজ নট লাইক ইউর মাদার, মাই মাদার ইজ ইন প্যান্টস। তিনি প্যান্ট শার্ট পরে হিতা মহিলা। আমরা তাও বললাম, না, তবু তোমার সঙ্গে দেখা কর, তোমার মায়ের সঙ্গে দেখা করব। ঠিক একই সময় আমাদের এক গুজরাটি বন্ধু এসেছিলেন। তার মা, আমাদের একজন গুজরাটি ব্রহ্মচারী ছিলেন, এখন আর সঙ্গে নেই, তার মাও এসেছেন। তিনিও এলেন সেই দিনকে দেখা করতে। আমরা সেই 3 মায়ের সঙ্গেই গল্প করছিলাম। প্যান্ট শার্ট পরিহিতা, দুই মায়ের সঙ্গেই গল্প করছিলাম। প্যান্ট শার্ট পরিহিতা মায় আর গুজরাতিদের মতো সামনে কাপড় দিয়ে রাখা মা। দুজনের ভেতরে যেটা সবচেয়ে কমন, সেটা হচ্ছে স্নেহ, ভালোবাসা। একই রকম, প্রকাশ ভঙ্গিটা আলাদা, মিডিয়ামটা আলাদা। কোথাও হয়তো স্টেজ, কোথাও হয়তো রেডিও, কিন্তু প্রকাশই একই গল্প বলছে, একই কথা বলছে। তিনিও খোঁজ করছেন, যেমন আমাদের মায়েরা খোঁজ করেন যে তুমি ভালো করে ঘুমাও তো, শরীরের যত্ন নাও তো, তোমার ভালো করে খাওয়া দাওয়া করো তো, পেট ভরে খাও তো। 2 মাই জিজ্ঞেস করছেন, একজন গুজরাটিতে জিজ্ঞেস করছেন, আরেকজন ইংরেজিতে জিজ্ঞেস করছেন। ভালো করে খাওয়া দাওয়া করি কিনা, ভালো করে ঘুমোই কিনা, পরিশ্রম যথেষ্ট হচ্ছে কিনা, যা খাই তার চেয়ে বেশি পরিশ্রম করছে কিনা। আমাদের কমন বাংলা মায়েরা যা জিজ্ঞাসা করেন তাই কিন্তু জিজ্ঞাসা করছেন। মায়েদের যে স্নেহের ধারা, মায়েদের যে সেবার ধারা, এটা কখনো কোনো অবস্থাতে দেশ, কাল, পাত্র নিরিখে কোনো সময়ের কোনো পরিবর্তন হয় না। শিষ্য বললেন, শুনলাম নাগমহাশয়ের বাড়ি নাকি গিয়েছিলেন। স্বামীজি বললেন, হ্যাঁ, অমন মহাপুরুষ, এত দূর গিয়ে তার জন্মস্থান দেখব না? নাগমহাশয়ের স্ত্রী আমায় কত রেঁধে খাওয়ালেন। বাড়িখানি কি মনোরম, কি শান্তি আশ্রম। ওখানে গিয়ে এক পুকুরে সাঁতার কেটে নিয়েছিলাম। তারপরে এখানে এসে এমন নিদ্রা গেলুম যে বেলা আড়াইটা। আমার জীবনে যে কয়দিন সুনিদ্রা হয়েছে, নাগমশাইয়ের বাড়ির নিদ্রা তার মধ্যে একদিন। তারপরে উঠে প্রচুর আহার। নাগমশাইয়ের স্ত্রী একখানা কাপড় দিয়েছিলেন, সেইখানি মাথায় বেঁধে ঢাকা রওনা দিলাম। নাগমশাইয়ের ফটো পুজো হয় দেখলাম। তার সমাধিস্থানটি বেশ ভালো করে রাখা উচিত। এখনো যেমন হওয়া উচিত তেমনটি হয়নি। নাগমশাইয়ের বাড়িটি বেদখল হয়ে গেছে। আগের দিন হয়তো আপনাদের কোনো কথা প্রসঙ্গে বলেছিলাম, কোথাও একটা বলেছিলাম, 3 টুকরো হয়ে গেছে বাড়িটা। 1951 সালে ওইখানে দাঙ্গা হয়। দাঙ্গা হওয়ার ফলে সমস্ত হিন্দু শূন্য হয়ে যায় সেই এলাকাটি। একজন মুসলমান বাড়িটির দখল নেন। বাড়িটি যারা পেয়েছিলেন তারা বাড়িটিকে 3 টুকরোয় ভাগ করেন। যেটি বড় অংশ সেটি রুরাল হেলথ সেন্টার হয়, আর ওই রাস্তা বেরিয়ে যাওয়ার জন্য বাড়ির খানিকটা অংশ ভেঙে ফেলা হয়। নাগমশাই এবং নাগমশাইয়ের স্ত্রীর যে সমাধি বেদিটি, সেইটি আইল্যান্ডের মতো কাজ করছেন, এবং অন্যদিকে নাগমশাইয়ের বাড়ি। কিন্তু অবাক করার ঘটনাটা হলো এই যে, যিনি বাড়িটা 51 সালে দখল করেছিলেন, তিনি 1998 সালে সেই বাড়ি অক্ষরানন্দজিকে বিক্রি করেন। বাড়িটা তিনি কোনো পরিবর্তন করেননি। ফলে বাড়িটা যেমন ছিল নাগমশাইয়ের সামনে, এখনও ঠিক তেমনিভাবে দেখতে পাওয়া যায়। যদিও ভক্তেরা সেটাকে খুব ভালো করে তার পরিচর্যা করেন, খুব সুন্দর দেখতে, কিন্তু ঠিক সেই রকম আপনি এখনও ঘরে ঢুকলে সেই একই রকম অনুভূতি পাবেন। 1 তলা এবং 2 তলা, 2টি তলা যুক্ত ঘর।
মাস্টারমশাই নাগমশাইয়ের স্ত্রী যে ঘরে থাকতেন, যে পালকিটা করে চড়তেন তিনি, এই সমস্ত কিছু আছে। আর নাগমশাইয়ের বাড়ির আরেকটি দেখার জিনিস হলো নাগমশাই আনিত মা গঙ্গা। সেই একটি যেরকম বৈষ্ণবদের সমাধি মন্দির থাকে, ওইরকম বৈষ্ণবদের সমাধি মন্দিরের ভেতরে একদিক দিয়ে খুব হালকা জল বেরোচ্ছে। সেদিনকে আমরা যখন গিয়েছিলাম তখন জোয়ার চলছে, সেই সময় জলের পরিমাণটা একটু বেশি, কিন্তু ওইখানে জল বইছে, এটা দেখা গেছে। এইখানে আমরা ভগবান দাস বাবাজির আশ্রমে গিয়েছিলাম। ভগবান দাস বাবাজি নিত্য গঙ্গা স্নান করতে যেতেন। ক্রমাগত তিনি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ায় আর গিয়ে তিনি গঙ্গা স্নান করতে পারছেন না। তখন জিজ্ঞেস করছেন এরা, শিষ্যরা জিজ্ঞেস করছেন, আপনি গঙ্গা স্নান করবেন না? তিনি বললেন, মা গঙ্গার যদি ইচ্ছা হয় তিনি এসে আমাকে স্নান করিয়ে দিয়ে যাবেন। খানিক বাদে সকলের হইচইতে তিনি একটা জায়গায় এসে দেখলেন, সেখানে খানিকটা নিচু জায়গা ছিল, সেই জায়গার জমি ফেটে কলকল কলকল করে গঙ্গার জল বেরোচ্ছে। তারপর সেই জল এত বাড়তে থাকলো যে সেটাকে একটু একটা জায়গায় বেঁধে ফেলবার খুব দরকার ছিল। ভক্তেরা আমাদের ভগবান দাস বাবাজির জন্য একটি সিঁড়ি তৈরি করে দিয়েছিল, সিমেন্টের সিঁড়ি। সেই সিঁড়িটা গিয়ে দাঁড়ালেই বুঝতে পারবেন এটা গঙ্গার জল। গঙ্গায় যেমন জোয়ার ভাটা হয়েছে, শ্যাওলা পড়েছে ওরকমভাবে, জোয়ার ভাটার খানিকটা ওপরে খানিকটা নিচে এরকম। এখন নামতে দেয় না, আমি প্রথমবার যখন গিয়েছিলাম তখন নামতে দিয়েছিল, নেমে জল স্পর্শ করতে পেরেছিলাম, এখন আর নামতে দেয় না, এখন একেবারে সম্পূর্ণ বাধা দেওয়া আছে। তিনি একটি কাপড় দিয়েছিলেন, নাগমশাইয়ের স্ত্রী অনেক রান্না করে খাইয়েছিলেন, তিনি একটি কাপড় দিয়েছিলেন, সেই কাপড়টি স্বামীজি মাথায় করে ঢাকায় নিয়ে এসেছেন। মহাশয় নাগমশাইকে ও দেশের লোকে চিনতে পারেন নাই। স্বামীজি বলছেন, ও সব মহাপুরুষদের সাধারণে কি বুঝবে, যারা তার সঙ্গ পেয়েছে তারাই ধন্য। মহাপুরুষদের এরকমভাবে বোঝা যায় না, এবং তারাও আমায় বোঝো এই বলে নিজেদেরকে অ্যাডভার্টাইজ করেন না। সেই কারণে অনেক সময় আমরা তাদের চিনতে পারি না, আমরা তাদের জানতে পারি না। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনা মিড্ডে লোকানাম বৃদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। আগামীকাল আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আমরা